সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি সেটি হলো বুধের গোচর। বুধ আগামী 23 তারিখে 23শে সেপ্টেম্বর সকাল 9:26 সে কন্যা রাশিতে প্রবেশ করবে। আপনারা সকলেই জানেন যারা জ্যোতিষের সঙ্গে যুক্ত বা এই ভিডিওগুলো কম বেশি দেখেন যে বুধ কন্যা রাশিতে তুঙ্গস্থ হয়, এটা তার মূল ত্রিকোণ এবং এই জায়গাতেই সে সবথেকে বেশি কমফোর্টেবল থাকে। তো এইখানে বুধের 18 দিনের একটা গোচর হচ্ছে। আগামী অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ এইখানে থাকবে। অক্টোবরের 10 তারিখে সকাল 10:27 সময় বুধ পরের রাশি তুলাতে চলে যাবে, সেখানে শুক্রের সঙ্গে যুক্ত হবে 3 দিনের জন্য। তো তার আগ পর্যন্ত বুধ এখানে প্রবেশ করছে, থাকছে 18 দিনের কাছাকাছি সময়। ইতিমধ্যেই সেখানে রবি অবস্থান করে আছে। রবি গত 16 তারিখে এখানে প্রবেশ করেছে এবং রবি বুধের বুধাদিত্য যোগ হচ্ছে এবং সেই সঙ্গে কেতুও কিন্তু এখানে অবস্থান করে আছে এবং কেতু মোটামুটিভাবে বেশ অনেকটা অগ্রসর হয়ে সিংহ রাশির কাছাকাছির দিকে যাওয়ার যে জায়গাটা সেই জায়গাতে চলে এসছে এবং আপনারা জানেন সে পিছন দিক থেকে যাওয়া শুরু করে রাহু কেতুর এক্সেসে। তা এই জায়গাতে আলোচনা করব মূলত 3টা পর্যায়ে। প্রথমত হলো কন্যা রাশি নিয়ে আলোচনা করব সংক্ষেপে, দ্বিতীয়ত হলো আলোচনা করব বুধের অবস্থান নিয়ে আলোচনা করব, কেতুর অবস্থান নিয়ে আলোচনা করব এবং সবশেষে পার্টিকুলার 12টা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আলোচনা একটু দীর্ঘায়িত হতে পারে, চেষ্টা করবেন পূর্ণাঙ্গ অনুষ্ঠানটা শুনতে এবং প্রচুর শেয়ার করতে, কারণ এই অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকর হবে, অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক কিছু পাওনা দেনার থাকবে সেটা জানানোর। আর একটা রিকোয়েস্ট করবো প্রচুর শেয়ার করতে, সেই সঙ্গে আপনারা যার যার অবস্থান থেকে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আগামী 23 তারিখে যখন বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে তার নিজের ঘরে সকাল 9:26 এবং এখানে কেতুর সঙ্গে বুধের একটা কানেকশন হবে, ছেদবিন্দু তৈরি হবে। সেটা হলো যে আগামী 29 এবং 30 তারিখ রাত্রেবেলা যে বিন্দুতে হচ্ছে সেটা হলো 12°13' সময় এখানে এই গোচরটা হবে এবং এই গোচরের ফলটা আপনারা দেখতে পাবেন অনেকটা বেশি আকারে। সেটা হলো বুধের এই গোচরটাতে সবথেকে লাভজনক সিচুয়েশন হচ্ছে সেটা যে এই জায়গাতে আপনারা পাচ্ছেন বুধের কমিউনিকেশনের জায়গাতে, বুধ কমিউনিকেশনের কারক, যোগাযোগের কারক, সেই বুধ কিন্তু এখানে অবস্থান করবে এবং 18 দিনের গোচর হচ্ছে। এই গোচরে আপনাদের কি ফল দিতে যাচ্ছে দেখুন। কন্যা রাশি হলো সবথেকে ম্যাচিউরড জায়গা যেটা বুধের, এবং এটা ক্যালকুলেশনের জায়গা। সে প্রচুর ক্যালকুলেশন করে এবং বিনা ক্যালকুলেশনে বিনা লজিক্যাল কারণে কিন্তু সে কিছু করে না। ফার্স্ট হলো এটা, বুধের কাছে বা কন্যার কাছে কিন্তু ইমোশনের কোনো জায়গা নাই এইখানে। এই কারণে কিন্তু শনির মতন গ্রহ কিন্তু কম সময় অবস্থান করে থাকে এবং শুক্র কিন্তু এখানে নিচস্থ হয়, কারণ ইমোশনের এখানে জায়গা থাকে না, ধীরগতির কোনো কাজ এখানে হয় না। তো বুধের ঘর কন্যার ঘর এটা কিন্তু খুবই স্ট্রং জায়গা, স্ট্রং সিচুয়েশন। সে সব কিছু ম্যানেজ করে এবং তার মধ্যে কিন্তু সে ম্যানেজ করার একটা অ্যাবিলিটি কিন্তু থাকে, সে কিন্তু গুড ম্যানেজার। আরেকটা জিনিস হলো কন্যার এই ঘরটা রাশিচক্রের 6 নম্বর ঘর, ষষ্ঠ ঘর। তো রিপু দোষে দুষ্ট থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার মধ্যে কিন্তু পার্সিয়ালিটি অর্থাৎ কারোর সঙ্গে বেশি কারোর সঙ্গে কম এরকম কোনো বিষয় থাকে না, সে কিন্তু সব কিছু ব্যালেন্স করতে চায়। আরেকটা জিনিস হলো যার যেমন পাওনা যার যেমন কর্ম সেই অনুসারে সে রেজাল্ট দেয়, এটা এই ঘরের একটা বিশেষত্ব। এবং সে কিন্তু প্রচুর মেধাযুক্ত এবং তার মধ্যে কিন্তু সেই মেধাটা এখানে থাকে সেটা প্রকাশ করার জন্য। এবং সবচেয়ে বড় জিনিস হলো কন্যা রাশির ক্ষেত্রে এই ঘরের একটা বিশেষত্ব হলো সে কমিউনিকেশন করতে পারে খুব ভালো, গুড কমিউনিকেশন ক্রিয়েটার হিসাবে কিন্তু সে খুব ভালো, কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সে খুব ভালো। যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, বিভিন্ন উপস্থাপকনার হিসাবে, সংবাদ পাঠক হিসাবে, প্রেসের সঙ্গে, তাদের সঙ্গে কিন্তু এই রাশির একটা ওতপ্রোত সম্পর্ক থাকে, একটা জড়িত সম্পর্ক অবস্থা বিরাজ করে থাকে।
এটা একটা জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে যে কন্যার কিন্তু একটা বিশালতা থাকে, তার জ্ঞানের একটা পরিধি থাকে, এবং এইটার সঙ্গে শনিরও একটা কানেকশন থাকে। কারণ এই ঘরটা হলো বুধের ঘর, যে কিনা সব থেকে বেশি পাওয়ারটা এখানে হোল্ড করে থাকে। এবার দেখুন, এই ঘরে যখন বুধ আসছে, বুধের কারকতা কি? বুধ হচ্ছে শর্ট টাইম মেমোরির কারক, বুধ হচ্ছে ইন্টেলিজেন্সের কারক, বুধ হচ্ছে ক্যালকুলেশনের কারক। বুধের কাজটা কি? বুধ হলো বাক করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা। এইবার দেখুন, কন্যার সাথে বুধের সাথে কিন্তু ওতপ্রোত সম্পর্ক এবং খুব ক্লোজ একটা সম্পর্ক। গ্রিক মিথ অনুসারে বলা হচ্ছে কি, বুধ, তার অধিপতি হলো হারমিস, তার পায়ে দুটো ছোট ছোট পাখা আছে, চামড়ার পাদুকা অর্থাৎ জুতো থাকে, এবং তার কাছে একটা স্টিক থাকে, দণ্ড, সেইটার মাধ্যমে সে অনেক কিছু করেন। সেটা নিয়ে পরে আলোচনা করবো অন্য আরেকদিন। তো বুধের যে পায়ের যে পাখা থাকে, এই পাখার মাধ্যমে সে উড়ে উড়ে চলে যায় এবং খুব দ্রুত। এই কারণে রাশিচক্রেও দেখবেন বুধ কিন্তু চন্দ্র সূর্যের পরে কিন্তু সব থেকে ফার্স্ট প্ল্যানেট, সে রাশিচক্র চেঞ্জ করে। নর্মালি অ্যাক্টিভ অবস্থাতে সে 18 দিনে একটা রাশিতে থেকে আরেকটা রাশিতে চলে যায়, অর্থাৎ একটা রাশিতে সে 18 দিন অবস্থান করে থাকে এবং সে পরের রাশিতে চলে যায়। তো বুধের গতি কিন্তু খুব ভালো, এবং সে কিন্তু সিংহ রাশির, অর্থাৎ রাজার যে ঘর সিংহ রাশি, তার দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর থেকে কালপুরুষে আমরা বিচার করি কথা বলার ক্ষমতা, বাক করার ক্ষমতা। মেষ রাশিকে লগ্ন ধরলে সেইখানে দ্বিতীয় ঘরটা হচ্ছে শুক্রের, এবং তৃতীয় ঘর হলো বুধের। তো দেখুন, তৃতীয় থেকে কমিউনিকেশন বিচার হচ্ছে। আর এইখানে কিন্তু সে সিংহের দ্বিতীয়, অর্থাৎ সে রাজা যা বলে সে সেই কাজটাই করে, অর্থাৎ সে কিন্তু সংবাদ প্রদান করে। অর্থাৎ প্রাচীন গ্রিক মতমূল হচ্ছে যে হারমিসকে বা বুধকে বলা হচ্ছে দ্য মেসেঞ্জার অফ গড, অর্থাৎ ঈশ্বরের সংবাদ বাহক বা দূত, যে মাটিতে, পৃথিবীতে, স্বর্গে, মর্তে বা পাতালপুরীতে সমস্ত জায়গা অবাধ বিচরণ তার ছিল, এবং সে সব জায়গাতে খুব ফাস্ট সেই সংবাদগুলো পৌঁছে দিতে পারতেন, বা সেইখানকার যে মেসেজগুলো সেইগুলো তিনি রাজার কাছে, ঈশ্বরের কাছে পৌঁছে দিতেন। এইটা ছিল বুধের প্রধান কাজ, অন্যতম কাজ। এই কারণে তিনি রাজার খুব প্রিয় পাত্র ছিলেন। তো দেখুন, বুধের দুটো জিনিস এবং কন্যা দুটো জিনিস কিন্তু সিমিলার, খুব কাছাকাছি। তো বুধ এখানে থাকবে, তার নিজ ঘরে আসবে, তুঙ্গস্থ হবে, মূল ত্রিকোণে থাকবে, তিনি কিন্তু অনেক বেশি এনার্জেটিক থাকবে। কিন্তু এখানে একটা সমস্যা হলো কি, যে এই ঘরের ষষ্ঠ ঘরে কিন্তু শনি থাকছে কুম্ভ রাশিতে, সে বক্রি অবস্থায়। সুতরাং স্বাভাবিকভাবেই বুধের অ্যাক্টিভিটিস কিন্তু এখানে বেশ খানিকটা কমে যাবে। শনি কিন্তু এখানে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আর দ্বিতীয় বিষয় হলো, এখানে কিন্তু কেতু থাকছে। দেখুন, কেতু যখন থাকছে না, তখন কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং জায়গা তৈরি হচ্ছে। কেমন? কেতুর কাজ কিন্তু সব কিছুতেই বিনা কারণে বা লজিক্যাল কারণ ছাড়া কিন্তু ডিলে করে দেয়, লেন্দি করে দেয়। এটা কেতু সবসময় করে থাকে। এবার কেতু যখন বুধের ঘরে থাকছে, বুধের সঙ্গে সম্পর্ক হচ্ছে, রবি থাকছে, একটা গৌণ তো হচ্ছে। আমি এরপরে গৌণের ভিডিওটাও করব, তখন আপনারা দেখতে পাবেন। সূর্যগ্রহণের ভিডিও নিয়ে এটা আলোচনা করব। এই ঘরটাতে একটা গৌণ হচ্ছে। তো তো দেখুন, কেতু এখানে থেকে কিন্তু বেশ কিছু ডিস্টার্বের জায়গা তৈরি করবে। বুধ কিন্তু এখানে সিম্পলি সব কিছু কিন্তু স্বাভাবিকভাবে করতে পারবে না, তার কাজে কিন্তু একটা ডিলে হবে। তার কাছে কিন্তু মিস ইনফরমেশন, অর্থাৎ ভুল সংবাদ, মিসকমিউনিকেশন, কমিউনিকেশনে দেরি হওয়া, লেন্দি হওয়া, এই কাজগুলো কিন্তু কেতু এখানে করাবে, কেতু কিন্তু করবে। এইবার আমি প্রায় সময় বিভিন্ন জ্যোতিষী, হস্তরেখাবিদদের কাছে বা বাজারে বিভিন্ন প্রচলিত যে বইগুলো আছে সেখানেও দেখতে পাই, অনেক জায়গাতেই দেখা যায় কেতু স্পিরিচুয়াল শক্তির সঙ্গে যুক্ত, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। আসলে আমার মাথাতেই কোনোভাবে আসে না, বা আমি যেভাবে পড়াশোনা করছি সেখানেও আমি পাই না যে কেতু কীভাবে স্পিরিচুয়াল কারণের সঙ্গে যুক্ত হয়, আধ্যাত্মিকতার সঙ্গে। তার মাথাটা হলো রাহু। রাহু সে ডিমান্ড পাওয়ার, তার মধ্যে কোনো পজিটিভ গুণগুলো থাকছে না। সে সমস্ত নেগেটিভিটির সঙ্গে যুক্ত, ছলচাতুরিতার সঙ্গে যুক্ত, এবং সে যখন অমৃতসুধা পান করে, তাই সে মাথাটা অমর হয়ে যায়। যেহেতু বডিতে আর যায় না, তো শরীরটা অমর হয় না, সে পড়ে থাকে, তাই তার পাওয়ার। তার শরীরের একটা বডির দুটা পার্ট, প্রথম পার্টটা সে ডেমান, সে নেগেটিভ এনার্জি, দ্বিতীয় পার্টটা সে স্পিরিচুয়াল পাওয়ারের কারণ। এটা কি কখনো সম্ভব? বা কোনো লজিক্যালি কোনো কারণ কি পাওয়া যায়? বা জ্যোতিষ অ্যানালাইসিসে কি এইভাবে কখনো পাওয়া যায় যে কেতু স্পিরিচুয়াল পাওয়ার দেয়, আধ্যাত্মিক শক্তি দেয়? কিছু শক্তি কেতু দেয়,
তবে সেটা আধ্যাত্মিকভাবে না, সেটা হলো পৈশাচিক এনার্জি কিন্তু কেতু দিয়ে থাকে। আপনারা অনেকের ক্ষেত্রেই কিছু পৈশাচিক বা তান্ত্রিকতার সঙ্গে যুক্ত থাকেন, তাদের সঙ্গে এই কেতুর একটা সম্পর্ক থাকে। তারা নেগেটিভভাবে এই কাজগুলো যারা করে থাকেন তাদের সঙ্গে সেই জায়গাতে হয়তো কেতু কিছুটা তাদের এনার্জি দিতে পারে, কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার কেতু দেয় এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তো এইখানে আমার যৌক্তিকতা হলো, বলার আলোচনা জায়গা হলো যে কেতু বুধের সঙ্গে থাকবে, মানুষকে কিন্তু ভ্রান্তির মধ্যে কিন্তু কেতু ফেলবে, কেতু মিসকমিউনিকেশন করাবে, কেতু মানুষকে বিভিন্ন রকম ভ্রান্তির মধ্যে ফেলবে এবং মানুষের সঙ্গে মানুষের হট্টগোল গ্যাঞ্জাম অশান্তি এই কেতু কিন্তু তৈরি করে দেবে। আপনি ঠিক বুঝতেই পারবেন না, আপনি যাকে বন্ধু হিসাবে গলায় হাত দিয়ে চলছেন সে আসলে আপনার বন্ধু নয়। এই জিনিসগুলো কিন্তু কেতু এখন প্রকাশ করে দেবে। আপনারা যার যার অবস্থান অনুসারে, দেশের অবস্থান অনুসারে, যার যার অবস্থান অনুসারে আপনারা এটা প্রমাণ পেয়ে যাবেন। তো দেখুন, কেতুর এই প্রভাবগুলো এখানে ফলছে, বুধেরও হচ্ছে, রবিও এখানে থাকছে রাজা। সো রাষ্ট্রপ্রধান যারা থাকছে, অনেক দেশেই দেখবেন যেসব জায়গাতে কিন্তু অস্থির সিচুয়েশন চলছে, সাধারণ মানুষের সঙ্গে সরকারের সঙ্গে বা সরকার প্রধানের সঙ্গে একটা মিসকমিউনিকেশন চলছে, বা সেইখানে যদি সেনাবাহিনীর কোনো ইনফ্লুয়েন্স থাকে, আর সেনাবাহিনীর সঙ্গে রাষ্ট্রপ্রধানের জনগণের যদি কোনো ডিস্টেন্স থাকে, কোনো ডিসপিউট থাকে, সেই সব জায়গাতে কিন্তু সরকার, রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনী, সাধারণ মানুষের জন্য কিন্তু খুব নেগেটিভ একটা সময় চলবে। বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আমাদের দেশে আশেপাশের জায়গাতে কিন্তু একটা ডিসপিউট জায়গা চলছে, এইগুলো কিন্তু এখন বৃদ্ধি পাবে। কেতু এখানে চললো, বুধ এখানে আসলো, এইগুলো কিন্তু এখন হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। মানুষের শরীরে কিন্তু মনের উপরে কিন্তু কেতুর একটা প্রভাব থাকবে, একটা ছন্নছাড়া, একটা বিক্ষিপ্ততা ভাব আসবে এবং মানুষ কিন্তু একজন আরেকজনের উপরে কেউ বিশ্বাস করতে চাইবে না, বিশ্বাসের ট্রাস্টের জায়গাটা থাকবে না, ট্রাস্টটা চলে যাবে। এবং এইখানে কিন্তু হবে কি, এরপরে অবশ্য বৃহস্পতিও বক্রি হয়ে যাবে সামনের মাসের 10 তারিখে, যেদিনকে বুধ শিফটিং করবে সেদিনই কিন্তু বৃহস্পতি বক্রি হবে। আমি এরপরের ভিডিওতে আলোচনা করব বৃহস্পতির বক্রি ভিডিও নিয়ে, কী কী জায়গাতে সমস্যা তৈরি করছে। শনিও ইতিমধ্যে বক্রি আছে। তো বৃহস্পতি শনির মতন দুটো বিশাল প্ল্যানেট যখন বক্রি হয়ে যাচ্ছে তখন কিন্তু ঘটনা অন্যরকম করতে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু বুধের ক্ষেত্রে কেতু রবির কানেকশন কিন্তু খুব বেশি সুবিধার না। বুধ এখানে এনার্জেটিক থাকবে, সুতরাং যখন আপনার সংবাদদাতা বা সংবাদ উপস্থাপক এনার্জেটিক থাকবে, ফ্রিকোয়েন্সি ভালো থাকবে, তখন যদি কোনো রং ইনফরমেশন আসে, ভুল শব্দ প্রয়োগ হয়, ভুল বাচনভঙ্গি হয়, তখন কিন্তু সব কিছুর মানে চেঞ্জ হয়ে যায়, আমরা ঠিক সেইভাবে নিতে পারি না। আর এখনকার সময় মিডিয়াটা খুব বেশি দ্রুত ছড়াচ্ছে, এখানে রাহু কেতুর একটা ইন্ধন আছে, তারা এই জায়গাগুলোতে অপব্যবহার করছে, তারা নেগেটিভলি এটা উপস্থাপন করছে। অনেকে বলবেন এখন ইন্টারনেটের যুগে, ইন্টারনেট আসছে, মোবাইল ফোন আসছে, এগুলোর খুব বাজেভাবে হচ্ছে, রাহুর কাজ এটা। আসলে যখন মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তখন কি রাহু কাজ করেনি? তখনও রাহু কাজ করেছে, এখনও করছে। সুতরাং রাহু কেতুর কাজগুলোকে সবাই একটু সাবধান সতর্কতার সঙ্গে নেবেন। কেউ কোনো সংবাদ শুনলেই সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করবেন না, একটু যাচাই বাছাই করে নেবেন নিজের মতন করে। আর চেষ্টা করবেন যে উৎস থেকে সংবাদটা এসছে সেই উৎসটার অথেন্টিকিটি কতটুকু আছে, গুরুত্ব কতটুকু আছে, তার গ্রহণযোগ্যতা কতটুকু আছে, সেটা একটু বিচার বিবেচনা নিয়ে করার চেষ্টা করবেন। যেই লোকের গ্রহণযোগ্যতা নেই, সমাজে যে চিটার বাটপার হিসাবে যার পরিচয় আছে, তার কাছ থেকে কোনো সংবাদ নিলে বা সেই সংবাদ গ্রহণ করতে চাইলে একটু বুঝে শুনে গ্রহণ করা উচিত, অন্যথায় কিন্তু আপনারা সকলেই ঝামেলায় পড়ে যাবেন এবং অনেক ভায়োলেন্স তৈরি হতে পারে। সুতরাং কান কথায় না শুনে নিজে একটু যাচাই বাছাই করে নিয়ে আপনার মতন করে তারপরে সেই বিষয়ে কথা বলবেন, তাহলে ভালো হবে। অন্যথায় অন্যর কথা শুনে নিজে কিছু বললে সেই জন্য কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়বেন, কারণ মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে থাকছে এই কন্যা রাশির উপরে, এখানে শনি রবি বুধের উপরে, সে কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করবে। সেনারা, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করা করবে এই সময়টা। তা প্রথম 5-7 দিন বিশেষ করে মোটামুটিভাবে বুধ এখানে প্রবেশ করার পরে 1-2 তারিখ পর্যন্ত কিন্তু নেগেটিভ নিউজ কিন্তু খুব ছড়াতে পারে, নেগেটিভিটি কিন্তু ছড়াতে পারে। তো বুধের এই সময়টা নিজেদেরকে সংযোজন করে রাখবেন, কথা বলায়, কাজ করার ক্ষেত্রে, কাউকে কিছু বলার ক্ষেত্রে এবং ভায়োলেন্স হওয়ার ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে থাকবেন, নিজেরা নিজের মতো সাবধান সতর্ক থাকবেন। অন্যথায় কিন্তু আপনারা এই অপপ্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়ে যাবেন, আপনি নিজে জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না কখন আপনি গিল্টি হয়ে গেলেন। রাষ্ট্রবিরোধী, সমাজবিরোধী, নীতিবিরোধী অনেক কাজ এই সময় হবে। আমি প্রত্যেককেই অনুরোধ করব যার যার অবস্থান থেকে এই বিরোধী কাজগুলো করা থেকে বা নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন।
এবং এই ফাঁদে পা না দেন। দেখুন এইখানে একটা জিনিস হচ্ছে কি, যে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যে ঘটনায় ঘটুক, সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে যাদের জন্মকালীন সময় অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী নক্ষত্রে বা বুধের নক্ষত্রে জন্ম। আর বুধের দুটো ঘর মিথুন এবং কন্যাতে যারা জন্ম তাদের উপরে বেশি অ্যাক্টিভ হচ্ছে। কন্যার ক্ষেত্রে অ্যাক্টিভ হলেও কন্যা যেহেতু এখানে অনেক বেশি ম্যাচুইড, এই কারণে তার উপরে নেগেটিভিটি তুলনামূলক কম হবে, কিন্তু মিথুনের ক্ষেত্রে কিন্তু বেশি হবে। একটু বুঝে শুনে থাকার বা চলার চেষ্টা করবেন। আর এখনকার সময় যাদের বুধের দশায় কেতুর বা রাহুর দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু এফেক্টটা বেশি পাবেন, তাদের ক্ষেত্রে নেগেটিভটা বেশি হতে পারে। বিশেষ করে বুধের দশায় কেতুর অন্তর চলছে বা কেতুর দশা বুধের অন্তর চলছে তাদের জন্য, বা রাহুর দশায় বুধের অন্তর চলছে তাদের জন্য কিন্তু এই নেগেটিভিটিটা একটু বেশি ভুগতে পারে। কোন কোন জায়গাতে নেগেটিভিটি হতে পারে? শারীরিক ক্ষেত্রে কিন্তু লিভারের কিছু সমস্যা আসতে পারে, কিডনির কিছু সমস্যা আসতে পারে, যাদের ফ্যাটি লিভার আছে সেগুলো বৃদ্ধি পেতে পারে। এছাড়া কিন্তু সিস্ট, টিউমার বা পেটের যাদের হজমজনিত জটিলতা বা পেপটিক আলসার বা এই ধরনের কোনো কিছুতে ভুগছেন তাদের কিন্তু বেশ খানিকটা কষ্ট বৃদ্ধি পেতে পারে। পাইলস কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিবে, বিশেষ করে কন্যা রাশি লগ্নের জন্য। মকরের জন্যও কিন্তু বৃদ্ধি পাবে। আর রাগ জিদ কিন্তু হঠাৎ করে খুব বৃদ্ধি পাবে এবং রিয়াক্টটা কিন্তু অনেক বেশি হতে পারে। এই জায়গাতে নিজেদেরকে একটু সাবধান সতর্ক থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন। দেখুন পরবর্তী যে জায়গাটা নিয়ে আলোচনা করছি সেটা হলো কি, যে সেটা হচ্ছে কি, যে যখন গোচরটা হচ্ছে তখন কিন্তু লগ্ন থাকছে তুলা এবং সেইখানে লগ্নপতি শুক্র সে লগ্নেই থাকছে, দ্বিতীয় ঘর ফাঁকা থাকছে, তৃতীয় ঘর ফাঁকা থাকছে, চতুর্থ ঘর মকরে প্লুটো বক্রি অবস্থায় থাকছে, পঞ্চমে শনি বক্রি থাকছে, ষষ্ঠে রাহু বক্রি নেপচুনের সঙ্গে থাকছে, সপ্তম ঘর ফাঁকা মেষ রাশি, অষ্টম ঘরে বৃহস্পতি চন্দ্র ইউরেনাস থাকছে, নবমে মঙ্গল মিথুনে, দশম ঘর ফাঁকা, একাদশ ঘর ফাঁকা এবং দ্বাদশ ঘরে রবি বুধ কেতুর সহ অবস্থান। দেখুন এই লগ্ন থেকে দ্বাদশ ঘরটা যখন বুধের গোচর হচ্ছে তখন কিন্তু পজিশনটা তত ভালো না, এবং তখন কিন্তু চন্দ্র থাকছে রোহিণী নক্ষত্রের দ্বিতীয় পায়ে 15°52 সময় বৃষ রাশিতে, তখন কিন্তু এই গোচরটা হচ্ছে। সো এই গোচরটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে অনেক নেগেটিভ ঘটনাগুলোর সাক্ষী হওয়ার জন্য। তো সবাই সাবধান সতর্ক থাকবেন, যার যার মতন করে নিজেদেরকে গুটিয়ে সুটিয়ে রাখার চেষ্টা করবেন। অনেক ভালো কিছুও ঘটবে কিন্তু অনেক নেগেটিভ জিনিস কিন্তু ঘটবে, অনেক গোপন জিনিস কিন্তু বের হবে, অনেক কিছু কিন্তু বের হবে এই সময়, কারণ সূর্যের আলোতে কেতুর এই নেগেটিভিটি কিন্তু প্রকাশ পেয়ে যাবে আর লজিক্যাল বুথ কিন্তু সেটা প্রচার করবে। সুতরাং সরকার এবং সরকারের ভাবমূর্তি যারা নষ্ট করার চেষ্টা করবেন তারা কিন্তু ঝামেলায় পড়তে পারেন। সেইখানে কিন্তু মঙ্গল অ্যাক্টিভ থাকছে এই লগ্নের নবমে, অর্থাৎ সে কিন্তু বেশ খানিকটা এনার্জেটিক অবস্থায় থাকবে, সে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। সুতরাং অপপ্রচার বা কুচক্রী যারা আছেন তারা সাবধান সতর্ক থাকবেন এবং কুচক্রীদের সঙ্গে সঙ্গ অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, ভালো থাকবেন। সরাসরি চলে যাচ্ছি তৃতীয় পর্বের অনুষ্ঠানে, অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী ধরনের ফল দিতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব। দেখুন মেষ রাশির ক্ষেত্রে যে ঘটনা হচ্ছে, মেষের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটছে সেটা হলো যে মেষের ষষ্ঠ ঘরে হচ্ছে। মেষের জন্য কিন্তু বিভিন্ন রকম পেটের সমস্যা আসতে পারে, শত্রুতা কিন্তু বাড়বে এবং প্রচুর পরিমাণে কিন্তু খাদ্যের বা গ্যাসের সমস্যা, পেটের হজমজনিত জটিলতা, পাইলসের সমস্যা এগুলো বৃদ্ধি পেতে পারে। আর যেটা হচ্ছে যে নিজের মধ্যে রাগ জিদ উত্তেজনা যেমন বৃদ্ধি পেতে পারে তেমনি বুদ্ধি বিবেচনাও কিন্তু খানিক সময়ের জন্য লোপ পেতে পারে। সেই কারণে কিন্তু জ্ঞানী মানুষ হয়ে, সাত্ত্বিক মানুষ হয়ে কিন্তু আপনি চণ্ডালের মতন ব্যবহার কিন্তু করতে পারেন। সো সেই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন, তাহলে অনেক নেগেটিভিটির হাত থেকে কিন্তু আপনি রেহাই পেয়ে যাবেন। দেখুন বিজনেস কিন্তু বাড়বে, আর চোখ কান খোলা রাখলে, নিজেকে সংযত রাখলে কিন্তু অনেক বেটার পজিশনে থাকতে পারবেন। দ্বিতীয় জায়গা হচ্ছে মেষ রাশির জন্য কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা এই সময় থাকছে। যারা দ্রুতগতি যানবাহন, মোটরসাইকেল বা অন্য কোনো ভেহিকেলস ব্যবহার করেন বুঝে শুনে চলবেন। আগুন, ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির জন্য কিন্তু মোটামুটিভাবে বেটার রেজাল্ট আসতে পারে, কারণ আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতি বুধ সে পঞ্চমে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় চতুর্থে কমিউনিকেশন বাড়বে এবং আয় ব্যয়ের ক্ষেত্রে, লাইফের সাকসেসের ক্ষেত্রে কিছু পজিটিভিটি বৃদ্ধি পাবে বৃষের ক্ষেত্রে।
লাইফ পার্টনারের সাহায্য সহযোগিতা পাবেন, বিজনেস কিন্তু বাড়বে। আইনি ব্যাপারে একটু বুঝে শুনে চলতে পারলে, সাবধান সতর্ক থাকতে পারলে ভালো হবে, কারণ কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু অপকর্মের বা অন্য কোনো নেগেটিভ কর্মের জন্য কিন্তু এখন পানিশমেন্ট হতে পারেন। মিথুন রাশির জন্য বলবো, মিথুন রাশি লগ্নের জন্য কিন্তু রাশির অধিপতি এবং চতুর্থ অধিপতি বুধ সে চতুর্থই থাকছে, অর্থাৎ মিথুনের ক্ষেত্রে কিন্তু আয় ইনকামের জায়গা, বিজনেসের জায়গা ভালো ফল করবেন। অনেক পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন হবে এবং সেইখান থেকে কিন্তু বিজনেসের সাকসেস আসবে। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, কর্মের একটা ব্যাপক প্রচারণা আসবে। এটা একটা সাফল্যের জায়গা, আপনার সাফল্যমণ্ডিত হওয়ার জায়গা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হবে মিথুনের জন্য, এই জায়গা থেকে একটু বুঝে শুনে চলা দরকার। মিথুনের জন্য আরেকটা জায়গা হচ্ছে যে মিথুনের বিজনেস বাড়বে, সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতার মধ্যে ফেস করতে হতে পারে। আর বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কারা আপনার আসল বন্ধু বা বন্ধু না, বা কারা আপনার কি ক্ষতি করছে কি উপকার করছে, এই জায়গাগুলো আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিডনি লিভারে যাদের সমস্যার মধ্যে আসেন, অলরেডি ভুগছেন, তাদের জন্য কিন্তু একটু কষ্ট হতে পারে। পরের রাশি কর্কট। কর্কটের জন্য কিন্তু এই গোচরটা মোটামুটিভাবে ভালো হচ্ছে, কারণ তৃতীয়পতি তৃতীয় কানেক্ট হচ্ছে, দ্বাদশপতি তৃতীয়পতি বুধ সে তৃতীয় কানেক্ট হচ্ছে। ভাই বোনের সঙ্গে পুরনো সম্পর্কের ক্ষেত্রে যে বাধা প্রতিবন্ধকতা ছিল সেইটা অনেকাংশেই কাটবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড একটা গুড সিচুয়েশান থাকছে। আর আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সাফল্য আপনারা এই সময় পেয়ে যাবেন, বিশেষ করে কর্মের প্রচেষ্টাগুলো এতদিন করেছিলেন সেই কাজের সাফল্য পাবেন। তবে কি মিসকমিউনিকেশন করার বা আপনি অন্যের দ্বারা ইউজ হতে পারেন, অন্যরা আপনাকে ব্যবহার করতে পারে, এই একটা নেগেটিভ জায়গা এখানে থাকছে। এটা একটু বুঝে শুনে চলতে পারলে আপনাদের জন্য ভালো ফল প্রদান করবে, আয় ইনকাম যথেষ্ট বাড়তে পারে কর্কটের জন্য। সিংহ রাশির জন্য সবথেকে বড় জিনিস হলো যে সিংহ রাশির জন্য দ্বিতীয় ঘরে গোচর হচ্ছে বুধের গোচর, এবং আপনার রাশির অধিপতি রবি সেও কিন্তু দ্বিতীয় থাকছে। সো আপনার কিন্তু লাইমলাইটে আসা যেমন হচ্ছে, তেমনি কিন্তু এটা নেগেটিভভাবে এবং পজিটিভভাবে দুভাবেই কিন্তু আপনি উপস্থাপিত হতে পারেন বা আপনাকে উপস্থাপন করা হতে পারে। সো আপনি যদি বুঝে শুনে অগ্রসর হন ভালো করবেন, যদি পলিটিশিয়ান হন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে একটু ভেবেচিন্তে অগ্রসর হওয়া উচিত, কারণ আপনার এন্টি পক্ষ কিন্তু আপনাকে ফাঁসানোর জন্য চেষ্টা করবে, এবং আপনি যত বেশি নিজেকে লজিক্যালি চিন্তাভাবনা করে আগাবেন ততটাই ভালো থাকবেন। ইমোশনালি কোনো চিন্তাভাবনা করলে বা দ্রুত কোনো সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে গেলে আপনি সমস্যায় পড়ে যাবেন। এটা আপনাদের জন্য একটা নেগেটিভ জায়গা হচ্ছে। পরবর্তী জায়গা যেটা হচ্ছে যে সিংহের জন্য বিজনেসের জায়গাটা একটু স্লো চললেও কিন্তু হঠাৎ করে কিন্তু কিছু লাভ লোকসানের পথ আপনি পাবেন, হঠাৎ করে কিন্তু কিছু টাকা পয়সা আপনার হাতে আসতে পারে। লটারি বা ফাটকা ইনকামের জায়গা কিন্তু বেশ ভালো এই সময় আমি দেখতে পাচ্ছি। পরের রাশি কন্যা। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি সে কিন্তু আপনার লগ্নকেই অবস্থান করছে, এই সময় গোচর করছে। আর এই সময় দ্বিতীয়পতি শুক্র সেও কিন্তু দ্বিতীয় থাকছে। সুতরাং কন্যার জন্য এই গোচরটা কিন্তু খুবই ভালো একটা গোচর। বিশেষত আগামী 10 তারিখে যখন বুধ কন্যায় চলে যাবে তখনও কিন্তু 13 তারিখ পর্যন্ত শুক্র এখানে থাকবে, কিন্তু তারপরেও কিন্তু বুধ শুক্রের ক্লোজ একটা রিলেশন চলবে। মারাত্মক বা স্ট্রং যোগ হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু কন্যার জন্য অনেকটা বেটার টাইম পাচ্ছেন। বিশেষ করে সোর্স অফ ইনকামের জন্য, বিজনেসের জন্য যারা স্বপেশায় নিয়োজিত আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আমি দেখতে পাচ্ছি। কন্যার ক্ষেত্রে ইনকাম বাড়বে, সেভিংস বাড়বে, বলতে পারেন এই বছরের মধ্যে সেরা সময়গুলোর মধ্যে একটা কন্যারা এই সময় অল্প সময় হলেও পেয়ে যাবেন। মোটামুটি 20-25 দিনের একটা গোচর আপনারা পাচ্ছেন। বিশেষ করে এই 18 দিন কন্যা যখন বুধ যখন কন্যায় থাকছে আর শুক্র তুলায় চলে যাচ্ছে, তারপরেও বুধ যখন তুলায় চলে যাবে, শুক্র বৃশ্চিকে চলে যাবে, তারপরেও কিন্তু সে মোটামুটি সামনের মাসের 20-22 তারিখ পর্যন্ত কন্যা রাশির জন্য কিন্তু একটা স্ট্রং টাইম থাকছে। ইনকাম বৃদ্ধি পাবে, বিজনেস বাড়বে, নিজের প্রচার প্রসারণায় আসবেন, লাইমলাইটে আসবেন, এবং অনেক জায়গাতেই কিন্তু আপনি ফ্রন্টে আসবেন, আপনার পজিশন কিন্তু বেটার হবে। আর্থিক বিবেচনায় কিন্তু একটা স্ট্রং টাইম থাকবে, ইনকাম যথেষ্ট ভালো থাকবে, এবং কর্মক্ষেত্রে কিন্তু বড়সড় রকম সাকসেস পাওয়ার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। পুরনো ধার দেনার ঋণ পরিশোধের জায়গা যেমন পাবেন, তেমনি পাওনা ঘন্টা আদায়ের জন্য কিন্তু একটা ভালো টাইম থাকছে কন্যার জন্য। পরবর্তী রাশি হলো তুলা রাশি। তুলা রাশির জন্য কিন্তু শুক্রের এই অধিপতি
এবং আপনার ঘরের দ্বাদশ ঘরে হচ্ছে এই বুধের পরিবর্তন, বুধ কেতু রবির যোগ। আপনার নবমপতি দ্বাদশপতি সে দ্বাদশে গোচর করছে। এই গোচরে শুক্রের জন্য, তুলার জন্য কিন্তু বেশ খানিকটা বেনিফিটের জায়গা হচ্ছে। সেটা হলো যে আয় ইনকাম বৃদ্ধি পাবে, লাইমলাইটে আসার কিছু সুযোগ পাবেন এবং প্রতিযোগিতামূলক কাজে আপনার সাকসেস আসবে। তবে একটা জিনিস হচ্ছে যে আপনার মুখের কথার দাম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। সেটা আপনি যেভাবে উপস্থাপন করেন সেই অনুসারেই কিন্তু ফল পাবেন। এটা আপনাকে বেশ খানিকটা টেনশনের জায়গায় রাখতে পারে, বিশেষ করে নেগেটিভভাবে বা চটজলদি বা রাগের বশবর্তী উত্তেজিত হয়ে কোনো কিছু বলা থেকে বিরত থাকবেন। অন্যথায় কিন্তু আপনি একটু চাপে পড়ে যেতে পারেন, বদনাম কিন্তু এই সময় আপনার হতে পারে। তবে আর্থিক বিবেচনায় যথেষ্ট ভালো টাইম থাকবে তুলা রাশির জন্য। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের জায়গা থাকছে তুলার ক্ষেত্রে। পারিপার্শ্বিক অন্যান্য জায়গা থেকে মোটামুটিভাবে একটা ভালো পজিশন আপনারা পাচ্ছেন। পরের রাশি হলো বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বৃশ্চিকের একাদশে কিন্তু গোচর হচ্ছে বুধের, এবং পঞ্চমে রাহু থাকছে এবং চতুর্থে থাকছে শনি বক্রি অবস্থায়। দেখুন সপ্তমে বৃহস্পতি, এই বৃশ্চিকের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো একটা টাইম যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। একটা গোচর হচ্ছে বেশ কিছুদিন পরে, বৃশ্চিকের জন্য একটা পজিটিভ গোচর। আর্থিক ইনকামের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ এই সময় যথেষ্ট ভালো থাকবে। বিজনেস কিন্তু ভালো টার্নওভার করবে, নিজের মূল্যায়ন কিন্তু বাড়বে পরিবারের সমাজের কাছে। আর্থিক এস্টাবলিশমেন্ট কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং হচ্ছে। সুতরাং সময়টা যথেষ্ট ভালোভাবে কাটান এবং এনজয় করুন, পরিবারকে সময় দেন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু কাগজপত্র দলিল স্বাক্ষর করার আগে একটু ভালো মতন টার্মস কন্ডিশনগুলো দেখে নেবেন, ফাঁকফোকর কী আছে সেগুলো বুঝে শুনে নেবেন, অন্যথায় কিন্তু পরবর্তীতে পানিশমেন্টের মধ্যে পড়তে পারেন। পরের জায়গা হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে দশমে হচ্ছে গোচর। এই গোচরে কিন্তু আপনার জন্য আর্থিক সমৃদ্ধি যেমন আসবে তেমনি কাজের ব্যস্ততা থাকবে এবং কিছু কিছু কাজ হয়তো আপনি সেইভাবে মেলে ধরতে নাও পারেন, কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রটা যথেষ্ট স্ট্রং কিন্তু এই সময় হবে। ধনুর জন্য এই গোচরে লটারি প্রাপ্তি, ফাটকা ইনকামের জায়গা যেমন হচ্ছে, হিডেন কাজের জন্য পারিশ্রমিক পাবেন, অনেক হিডেন কাজের জন্য মূল্যায়িত হবেন। অনেক আগে কাজ করেছিলেন, গোপন ছিল, এখন সেটা প্রকাশ পেতে পারে এবং সেই জন্য কিন্তু পারিশ্রমিক, সম্মাননা প্রাপ্তি এইগুলো কিন্তু আপনি ধনুর জন্য এখন পেতে পারেন। ধনুরাশির জন্য বুধ কেতুর এই গোচর যেমন আপনাকে আর্থিকভাবে, সামাজিকভাবে মূল্যায়িত করবে, তেমনি অবমূল্যায়িত হতে পারেন আপনার নেগেটিভ কাজের জন্য। সুতরাং এই সময়টা একটু সাবধান সতর্ক থাকবেন, কোনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কার্যক্রম থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন। অন্যথায় কিন্তু ধনুর জন্য এই সময়টা কিন্তু আর্থিক বিবেচনায়, বিজনেসের বিবেচনায় যথেষ্ট ভালো সময়। মকরের ক্ষেত্রে গোচর হচ্ছে নবমে, নবমপতি নবমে, ভাগ্য উন্নতির জায়গা, বিজনেসের উন্নতির জায়গা, পারিবারিক উন্নতির জায়গা, স্পাউসের এবং মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির জায়গায় যথেষ্ট ভালো সময় পাবেন। এই সময় বিজনেস বাড়বে, পুরনো টাকা পয়সা, পুরনো পার্টির সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি আসবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত, তাদের জন্য কিন্তু ব্যবসা বাণিজ্য, আর্থিক শ্রীবৃদ্ধি যথেষ্ট ভালো রকম আমি দেখতে পাচ্ছি। মকরের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে এই সময় বুধের গোচরে আপনার কিন্তু নেগেটিভ জায়গাটা যেটা, সেটা লিভার, কিডনির কিন্তু যদি কোনো ইনফেকশন থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। মকরের জন্য এই জায়গাটা একটু সাবধান সতর্ক থাকা দরকার এবং প্রপারলি ডাক্তারের কথা অনুসারে চলা উচিত, অন্যথায় কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হতে হবে। অবহেলা করবেন না, সমস্যায় কিন্তু পড়তে পারেন। কুম্ভ রাশির জন্য লগ্নেই শনি বক্রি থাকছে, আর আপনার সপ্তমপতি সে অষ্টমে গোচর হচ্ছে বুধের, সেখানে কেতু রবির একটা সহাবস্থান হচ্ছে, আর নবমে থাকছে শুক্রদেব। দেখুন কুম্ভ রাশির জন্য এই গোচরটা কিন্তু মোটামুটিভাবে বেশ ভালো, যদিও শনি সাড়ে সাতই চলছে, তারপরে কিন্তু এই গোচরটা বেশ খানিকটা আর্থিক উন্নতি, সমৃদ্ধির জায়গায় কিন্তু আমি দেখছি। বিজনেস, স্বপেশায় কিন্তু বেশ ডেভেলপমেন্ট আপনি পেতে পারেন। ধার বাকি করবেন না এবং ধার বাকি দিবেন না, তাহলে আদায় করা বা পরিশোধ করাটা একটু মুশকিল হবে এবং ফ্রডের পাল্লায় পড়তে পারেন। এই বিষয়টা একটু সাবধান থাকবেন। চুরি চামারি হওয়া, ফ্রড হওয়া, এই জায়গাগুলো একটু নেগেটিভ থাকছে।
আর্থিক সমৃদ্ধি কিন্তু আসতে পারে, জায়গাটা যথেষ্ট ভালো, কর্মের উন্নতি, কর্মের প্রসার এইগুলো থাকবে, আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। নতুন প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু বা কোনো গোপন প্রেম ভালোবাসা থাকলে সেটা কিন্তু প্রকাশ পেতে পারে, বা অনেক 2 নম্বরই কাজবাজ যদি আগে থেকে থাকে সেগুলো কিন্তু প্রকাশ পেতে পারে কুম্ভের জন্য। অন্যথায় কুম্ভের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে। আইনি জটিলতা, কাগজপত্র যদি কোনো কিছু বকেয়া থাকে সেটা আপডেট করে ফেলুন, নতুবা কিন্তু জরিমানা বা আর্থিক পানিশমেন্টের মধ্যে পড়তে পারেন। মীন রাশির জন্য এই গোচরটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার সপ্তমে ঘটছে, চতুর্থপতি সপ্তমপতি সপ্তমে গোচর করছে। মীনের জন্য কিন্তু যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি খুব সাবধানতার এবং খুব সাকসেসের জায়গা। মীনের জন্য হচ্ছে যে চতুর্থপতি সপ্তমপতি সপ্তমে গোচর হচ্ছে, ষষ্ঠপতিও হচ্ছে, আর অষ্টমপতি শুক্র সে অষ্টমে থাকছে কয়েকটা দিন। তো মীনের জন্য যে জায়গাটা হচ্ছে, ধরে বলে দিচ্ছি, আপনার মধ্যে একটু অস্থিরতা এই সময় বিরাজ করতে পারে, মন মানসিকতার মধ্যে আশেপাশে পরিবেশ পরিস্থিতি আপনাকে অস্থির করে দিতে পারে। নিজেকে একটু ধীর স্থির রাখার চেষ্টা করবেন। বিজনেস এই সময় বাড়বে, পেশাগত ক্ষেত্রে সাকসেস বাড়বে, অর্ডারপত্র আসা, মানিটারি গেইন করা, এগুলো কিন্তু বেশ ভালো পাবেন। তবে কি শত্রুতাও আসবে, শত্রুতা কিন্তু গোপনে শত্রুতা করার চেষ্টা করবে, এটা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবে। কোনো গোপন প্রেম ভালোবাসা এই সময় কিন্তু আসতে পারে, বা আগের কোনো গোপন প্রেম ভালোবাসা থাকলে সেটা কিন্তু এই সময় প্রকাশ পেতে পারে। বদনাম হওয়ার একটা সম্ভাবনা থাকছে, একটু সাবধানে থাকবেন কথা বলার ক্ষেত্রে, এবং কথার কাজ অনুসারে চলার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন, লজিক্যালি থাকবেন। আপনার স্বভাব সুলভভাবে চললেই কিন্তু আপনি ভালো থাকবেন। অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা করবেন। মীনের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে যারা স্বপেশায় আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত, জ্যোতিষ, ডাক্তারবাবু, উকিল, রত্ন ব্যবসা, এই ধরনের পেশাজীবী মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক সাফল্যের সময়। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু বেনিফিট আসবেন। আর সামনের সময়টা কিন্তু আপনাদের জন্য কিন্তু বেশ খানিকটা উপযুক্ত হচ্ছে। তবে একটা জিনিস কি, কোনো কাগজপত্র, চুক্তি এগুলো করার সময় বুঝে শুনে করবেন, সই স্বাক্ষর, অথবা কিন্তু সমস্যায় পড়তে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।